সকাল। এই নন্দনপুরের বুকে এদেশে একটা প্রবাদ বাক্য আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ এইগুলো যদি নতুন সকালের পূর্ব লক্ষণ হয়, তাহলে নিশ্চয়ই নতুন সকাল আসবে, না হয়ে নবদিগন্তর হয়ে উঠবে সোনার পাথর বাটি। তুমি একদম খাঁটি কথাই বলছো দাদা। এই যুগে নতুন সকাল দেখতে যাওয়া আর জেগে স্বপ্ন দেখা দুই সমান। বুঝলাম। তুমি কে, এখানে কেন, কি চাই, কাকে চাই? তোমার সব প্রশ্নের একটাই উত্তর, আমি রোগী, চাই ডাক্তার। আবার তার এগুলো তো প্রায় উঠেই গেছে। এখন চলছে মোবাইলের যুগ। মোবাইল প্রেম, বিয়ে, চুরি, ডাকাতি, এমনকি মানুষ খুন পর্যন্ত হচ্ছে। আর কি চাই? তোমার মাথাটা চাই। এখানে ডাক্তার বিধাননাগ আছেন? হাসপাতালে এসে ডাক্তারের নাম ধরে খুঁজছে, জরুর ডাল মে কুছ কালা হ্যাঁ। কারণটা কি বলবে দিদি ভাই? দিদি ভাই নয়, বলো রানী। রানী? হ্যাঁ। ডাক্তার বাবু, বাহ, क्या बात, क्या बात, বড়ে সাহেবের চয়েস আছে মাই। তোমার সঙ্গে যা মানাবে না। একটু এদিকে এসো তো দেখি, হাইটটা একটু মেপে দেখি। হ্যাঁ, এই এই তোমার হচ্ছেটা কি বলো তো? কিচ্ছু বলতে হবে না, সব ব্যবস্থা আমি এই করে দেব। কি কি? তোমার কপালে লেখা বলছে তুমি রানী হবে, তাই আগে থেকে একটু পায়ের ধুলো দাও। এই কি কি করছো? বড় দাদা হয়ে ছোট বোনের পায়ে হাত দিচ্ছ যে? তার মানে? তার মানে মানে আমি কারো রানী নই, আর রানী হওয়ার যোগ্যতাও আমার নেই। কি করব বলো? সে ছোটবেলায় আমার বাবা মা আমার নামে প্রাণী রেখেছিল। আরে তুমি ঠিক জানো তোমার বাবা মা তোমার নামে রেখেছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে দাদার মুখে তো ওই নামটাই শুনে আসছি। তাহলে তাহলে তোমার বাবা মা জ্ঞান হওয়ার আগেই আমাকে রেখে তারা মারা গেছেন। তোমার দাদা কি করে? সাপ ধরে আর সাপের খেলা দেখায়। যদি কিছু মনে না করো বোন, একটা কথা জিজ্ঞাসা করবো? না না, দাদার কথায় বোনকে কিছু মনে করে? বলো। তোমার ঘাড়ের নিচে একটা কি জরুর আছে? আছে? তাহলে কিন্তু তুমি কি করে জানলে? তার মানে তুমি কে? তুমি তাহলে তুমি কি আমার রাজা? রাজা কোথায় তুই ভাই? একবার কাছে আয়, বড় সাহেব, একবার কাছে আয়। ডাক্তারবাবু? ডাক্তারবাবু? রাজা আমার কি হয়েছে বড় বাবু? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার কি হয়েছে? আপনার শরীরটা এমন করে কাঁপছে কেন ডাক্তারবাবু? আপনি এখানে বসুন ডাক্তারবাবু। কে? আমি রানী। ও রানী, হ্যাঁ, ডাক্তারবাবু। রাজা, তোমরা দুজনে ধরে আমাকে হাসপাতালের ভেতরে নিয়ে চলো। ডাক্তারবাবু, আমার পাটা খুব জ্বালা করছে, আমি যে আর চলতে পারছি না। কেন এমন হলো বড় বাবু? সুস্থ সবল মানুষ আপনি। এই রাস্তা দিয়ে আসার সময় আমার ডান পায়ে কি যেন একটা কামড়ে দিল। কামড়ে দিল? তারপর থেকে কই কই দেখি দেখি। ডাক্তারবাবুকে সাপে কামড়েছে। না না ডাক্তারবাবু, দাদা দাদা তুমি এই দাদার পাটা একটু হালকা করে দাও তো। ডাক্তারবাবু পাটা হালকা করে দাও। দিচ্ছি বোন, দিচ্ছি। কি হয়েছে, কি হয়েছে বোন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি আপনাকে সুস্থ করে তুলবো ডাক্তারবাবু। না, হাসপাতালে যাওয়ার কোনো ডাক্তারের দরকার নেই, আমি আপনাকে সুস্থ করে তুলবো। আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে সুস্থ করে তুলবো ডাক্তারবাবু। বড় বাবুকে সাপে কেটেছে।
হাসপাতাল, ওখানে না আছে ওষুধ, না আছে ডাক্তার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে অন্য হাসপাতালে নিয়ে চল। এখানে এভাবে ফেলে রেখে বিনা চিকিৎসায় তো ছেলেটাকে মেরে ফেলতে পারি না। হ্যাঁ ডালি, তুমি এক্ষুনি শিখে দাদাকে অন্য কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না ওকে ম্যাম সাহেব, এক্ষুনি আমি নিয়ে যাচ্ছি। না আসুন বড়বাবু। না না না, ডাক্তারবাবুকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই। আমি আমি বিষ তুলে দিচ্ছি, ডাক্তারবাবু একটু পরে সুস্থ হয়ে উঠবে। না মাথা আমলের নীতি এটুকু চলে না। ওসব জড়িবুটিতে আমার কোনো বিশ্বাস নেই। কিন্তু কিন্তু আমি বলছি তো ডাক্তারবাবু একদম সুস্থ হয়ে উঠবে। দাদা ভাই তুমি এসো। দাদা ভাই তুমি ডাক্তারবাবুকে একটা ওষুধ দিয়ে দাও তো। ডাক্তারবাবুকে তো সাপে কেটেছে দাদা ভাই, আমি বিষ তুলে দিয়েছি, তুমি ওষুধ দিয়ে দাও। এবার তো সত্য দেখি, এই তো। আর 120 নেই বাবু, ব্যাটিং নয় বাবু, ডাক্তার বাবু একবারে চলে উঠবে। রানী তুই এভাবে পড়ে আছিস কেন? নে তুই এই ওষুধটা একটু খেয়ে নে। দাদা ডাক্তারবাবু, ডাক্তারবাবু জল, একটু জল। রাজা দিলীপ, ওকে হাসপাতালে ভেতরে নিয়ে চল। যাবো রাজা, যাবো, কিন্তু রানী। ওসব আপনাকে ভাবতে হবে না, এখন আপনি হাসপাতালে চলুন। রতনলাল, রানী, আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। যদি দিন পাই, দেখ রানী, তোর কষ্ট বিফলে যায়নি, ডাক্তার বাবু সেরে উঠেছে। না না দাদা ভাই না, আমার কোনো কষ্ট নেই রে দাদা ভাই। ডাক্তারবাবু ঠিক হয়ে গেছে, তাতেই আমার শান্তি রে দাদা, তাতেই আমার শান্তি। পারিশ্রমিক বাবদ এই নাও 500 টাকা। আশা করি এতে তোমাদের লোকসান হবে না। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন বাবু, ওই টাকা আমরা নিতে পারবো না। পারবি না কেন? পরিশ্রম যখন করেছিস তখন পারিশ্রমিক নিতে তোর অসুবিধা কোথায়? ও কোথাও বলিনি মেম্বার সাহেব, ওটা আমাদের পেশা নয়। ও আই সি, রেটটা বাড়াতে চাইছো। এই নাও 1000 টাকা। এবার নিশ্চয়ই খুশি। শোনো রতনলাল, এই শুভঙ্কর নাগমা প্রথমে মানুষকে কন্ট্রোল করে, পরক্ষণে সে হয়ে ওঠে ভয়ঙ্কর নাগ, যা 100 বলে শ্মশান যাত্রা। বাবু বাবু আপনি এই টাকাটা নিয়ে যান বাবু, নিয়ে যান। কেন কেন নিয়ে যাবে কেন? পরিশ্রম যখন করেছিস পারিশ্রমিক নিতে পারবি না কিসের জন্য? কথা বলিনি মেম সাহেব, ও কথা বলিনি, ওটা আমাদের পেশা নয়। না তোর কথা বুঝতে পারিনি ঠিকই, তবে এই কথাটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোরা বামন হয়ে চাপ ধরতে চাইছিস। কিন্তু শুনে রাখ, তোদের ভাগ্যে কোনোদিন ওই বিড়ালের সোনার শিকল ছিড়বে না, কোনোদিন না। বড় লোকের অহংকারী মেয়ে, ছোট লোক কারো গায়ে লেখা থাকে না। মানুষের কাজই হলো মানুষের একমাত্র ধর্ম। উপকার দাম নেই রে বোন, ওরা শুধু চাই উপকারের বদলে উপকারের বুকে ছেলের আঘাত হানতে। তা কখনো হবে না। এই মা বেঁচে থাকতে তার সন্তানের বুকে কেউ আঘাত হানতে পারবে না। মা তুমি এখানে কেন এসেছো মা? সন্তানের বিপদের কথা শুনে মা কি কখনো ঘরের কোণে লুকিয়ে থাকতে পারে? মা কিন্তু আমরা তো ছিলাম মা, তুমি আবার এখানে কেন আসতে গেলে মা? মায়ের অন্তরের ভাষা আমি তোদের কেমন করে বোঝাবো বলতে পারিস? কেন যে আজ তোদের বারণকে উপেক্ষা করে এত দূর ছুটে এসেছি আমি? জানি মা জানি, তুমি আমাদের অসহায় জীবনে একমাত্র আশার আলো। তুমি আমাদের এই শান্তিপূর্ণ জীবনের একমাত্র ভরসা মা, ভরসা। এই, মা তুই কেমন আছিস রে? হ্যাঁ বল, তুই যে অসাধ্য সাধন করেছিস সেই বিষের জ্বালা,
ভালো আছি মা, তোমার স্নেহ স্পর্শে আমি আমি অনেক ভালো আছি। তাই তো আমি আমার এই মায়ের মুখের দিকে তাকিয়ে বারবার বারবার আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে মা। কি রে মা? মা, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মায়েতে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। রে মুখ পুড়ি, মায়ের বুকে মাথা রেখে মায়ের আদর কি তুই একাই খাবি? আর আমরা বুঝি বানের জলে ভেসে এসেছি। দাদা দাদা আমার দাদা। আমার মিষ্টি সোনা বোন, কি ব্যাপার বাবুজি, তুই এখানে? বোন যদি বিপদ সংকুল পথে যাত্রা করে, দাদা কি ঘরে চুপ করে বসে থাকতে পারে রে? দাদা দাদা তার মানে? মানে আমার কাছে খবর ছিল তুই একা এই হাসপাতালের পথে এসেছিস, যে পথে দিনের বেলা তো হিংস্র হায়নার দাপাদাপি চলে। তাই তো নিজেকে স্থির রাখতে না পেরে দূর থেকে তোদের অনুসরণ করছিলাম। তুমি তুমি এতক্ষণ তাহলে কোথায় ছিলে দাদা? দূর থেকে দাঁড়িয়ে তোদের মধুর দৃশ্য দেখছিলাম। বিপদ কেটে যেতে ভাবলাম ফিরে যাই, কিন্তু মাকে দেখার লোভ ছাড়তে না পেরে তাই ধূমকেতুর মতো উদয় হয়ে মাকে দেখতে চলে এসেছিস, কিন্তু সত্যি করে বলতো তোর নাম কি, তোর বাড়ি কোথায়, তুই কি আমার ছেলে, শুধু তোমার ছেলে। মায়ের কাছে সন্তানের চেয়ে আর কোনো পরিচয় থাকে না মা। তবু তবু তুই তোর আসল পরিচয় দিবি না? দুনিয়া জোড়া নকলের ভিড়ে আসল যে আজ রুদ্র কণ্ঠে আত্মচিৎকার করছে মা, সে চিৎকার শোনার মতো মানুষ এ সমাজ সংসারে নেই। তবু তুই কেন কেন নিজেকে লুকিয়ে রাখবি? কেন তোর নিজের পরিচয়? ওইখানেই যে আমি বড় অসহায়, সব থেকেও নিঃস্ব, রিক্ত, সর্বহারা। ও, আর আমরা বুঝি তোমার কেউ না? তোরাই তো আমার সব রে বোন। তাই বলছি মাকে নিয়ে বাড়ি যা। কিন্তু তোকে তোকে এই পথে ফেলে রেখে আমার যে যেতে মন চাইছে না বাবা। পথে ফেলে যাবে কেন মা? দায় বিপদ সব সময় আমি তোমাদের ছায়া সঙ্গী হয়ে থাকবো, আর আমার মস্তকে থাকবে তোমার আশীর্বাদ আর পায়ের। তাহলে তাহলে তুই এখনো কি প্রকৃত পরিচয় দিবি না বল? আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর তোমার মতো স্বর্গাদপি গরিয়সী জননীর পায়ে লুটিয়ে পড়ে জানাবো কি আমার প্রকৃত পরিচয়, আমি কে, কি আমার উদ্দেশ্য। বেশ,
তাহলে আমিও সেই অপেক্ষায় রইলাম, কবে কবে আমার এই ছেলে আমার ঘরে ফিরে আসবে। আয় আয় রতন, আয়। মা, মা গো, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। আজ এত বছর পর তোমার দেখা পেয়েও তোমাকে আমি পরিচয়ের অন্ধকারে রেখে দিলাম, শুধু আমার প্রতিশোধ স্পৃহা পূরণ করার জন্য। তার জন্য যে এখনো আমাকে অনেক দুর্গম বন্ধুর পথ অতিক্রম করতে হবে, কারণ আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায়ে উঠে আছি একা, চির উন্নতশীল। Wow, fine! এই জঙ্গলি গেও ভূতের মুখেও তাহলে নজরুল বন্দনা শোনা যায়। অবাক হচ্ছেন মিস নায়ক? আমি কিন্তু অবাক হইনি যখন দেখি আপনাদের মতো নারীগুলো এই সোনার বাংলার পবিত্রতা নষ্ট করে এই নগ্ন পাশ্চাত্য সভ্যতার ধারক ও বাহক হয়ে এই গ্রাম বাংলা রাঙা মাটির বুকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও আই সি, তুমি তাহলে সেই মহাপুরুষ যে কলকাতা থেকে আমি প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সেই দিন তুমি আমাকে এক গুন্ডার হাত থেকে রক্ষা করেছিলে। আমার যৌবনের আকর্ষণে নিজের জীবন উপেক্ষা করে তুমি ঝাঁপিয়ে পড়েছিলে। অকৃতজ্ঞ বাঙালির উপকারের যোগ্য প্রতিদান। অস্বীকার করতে পারো সেদিন তুমি আমার যৌবনের আকর্ষণে তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়োনি? হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, তবে আপনার ওই 4 আনা কেজি দরের যৌবনের আকর্ষণে নয়, আমার শিক্ষা দীক্ষা আর কর্তব্যবোধের আহ্বানে। তাই নাকি? তাহলে বিবেকানন্দ হতে আর কত দেরি লাগবে? দেখুন মিস নাগ, আপনাদের মতো পরের পয়সায় ভুইপড় ধনীরা সাধারণ মানুষদের এমনি অবজ্ঞার উপহাস চিরকালে করে এসেছেন, আর আজও তা করছেন। কিন্তু দিন বদলের পালা, দিন বদলের পালা। Yes, এই পরিবর্তনশীল জগতে আপনার এই উপহাসের যোগ্য জবাবের তীর একদিন আপনার বুকে এসেই বিঁধবে। তার আগে সেই তীরের ফলাটা আমি ভোঁতা করে দেবো। না, পারবেন না। পারবো, নিশ্চয়ই পারবো, কারণ আমার শরীরেও বলছে রাজনীতির উচ্চ রক্ত, আর সেই রাজনৈতিক বুদ্ধি দিয়ে সেটাই হবে আমার প্রধান অস্ত্র। ওই অস্ত্র একদিন আপনার বুকে এসে বিঁধবে, আমাদের কিছুই করতে পারবেন না। পারবো, নিশ্চয়ই পারবো। এইভাবে আমি আমার যৌবনের আকর্ষণে মত কথায় তোমাকে এমনি করে বুকে জড়িয়ে ধরে বলবো, ছাড়ুন। লজ্জার একটা সীমা থাকে। Shut up! স্বার্থপর পুরুষ কোথাকার। চিরকাল শুধুমাত্র নিজের কথাই ভেবে এসেছো। কলকাতা থেকে এখানে এসে প্রথম যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল, কেন কেন সেদিন তুমি আমাকে তোমার নিজের মতো করে গড়ে তোলনি? কেন কেন আমাকে তুমি তোমার প্রেম নিবেদন করে আমাকে কেন দানবী থেকে মানবী করে গড়ে তুলতে পারোনি? এমনি করে তুমি কেন বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে পারোনি, হে না আই লাভ ইউ, হে না আই লাভ ইউ? না না না, যা আমার পক্ষে সম্ভব নয়, সে মিথ্যা কথা বলে আমি প্রতারক হতে পারবো না। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? তুমি তুমি তো তুমি তো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারো, তাহলে পারো না একজন প্রকৃত পুরুষ হয়ে একটা নারীকে কুশিক্ষার অন্ধকার থেকে টেনে নিয়ে এসে সুশিক্ষার আলোতে ফিরিয়ে নিয়ে আসতে? কেন পারো না বলো? আপনার কোনো প্রশ্নের উত্তর জানা নেই আমার মিস নাগ। প্রতারক করছেন তাই না? প্রতারক? না না, আমি তবু সেই প্রতারকের হাত ধরে আমি আমার অন্তর দিয়ে তোমাকে ভালোবেসে তোমার বুকে মাথা রেখে ধন্য হয়ে আমি বলতে চাই, আমি যে ভালোবেসে ফেলেছি, আমি সেই মনের মানুষ পেয়েছি। আমি যে ভালোবেসে ফেলেছি, আমি সেই মনের মানুষ পেয়েছি। আমার মনে আধার গগনে স্বপ্নের জাল বুনেছি। ও আহা আহা আহা, না 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 না, তোমাকে মনের কথা বলবো না, মনের কথা বলবো না, মুখটা আমি খুলবো না, মনের কথা বলবো না, তুমি তা জানিয়ে দেবে সবাইকে। মনের কথা বলবো না, মুখটা আমি খুলবো না, আমি যে ভালোবেসে ফেলেছি, আমি সেই মনে
বুনেছি আমার মনে আধার গগনে স্বপ্নের জাল বুনেছি ও না 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 তোমাকে মনের কথা বলবো না মুখটা আমি খুলবো না মনের কথা বলবো না মুখটা আমি খুলবো না তুমি তা জানে দেবে সবাইকে মনের কথা বলবো না মুখটা আমি খুলবো না মনের কথা বলবো না মুখটা আমি খুলবো না দুঃস্বপ্নের বেড়া জাল থেকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই বিষ্ণাক। কেন তুমি একজন তেজস্বী পুরুষ হয়ে আরো মহৎ কর্তব্য সাধনে আমি এগিয়ে যেতে চাই। কোনো কামাতুরা নারীর প্রেম মদিনা পান করে মাতাল হতে আমি পারবো না। না 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 এভাবে বলো না এভাবে তুমি বলো না আমার আমার কথাটা তুমি একটিবার ভেবে দেখো আমার কথাটা তুমি একটিবার অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করো বুঝবো, নিশ্চয়ই বোঝার চেষ্টা করব। যদি আমি আমার কঠিন কঠোর আদেশ সমাধা করে বেঁচে ফিরে আসি সেই দিন। বেশ আমি তোমার জন্য সেই দিন অপেক্ষা করব তবে তবে তোমাকে কথা দিতে হবে প্রত্যেক দিন তুমি একটিবার আমার সঙ্গে এসে দেখা করে যাবে কথা দাও অসম্ভব, আমার বুকের মধ্যে প্রবাহিত হচ্ছে যে কর্তব্যের খরস্রোতা নদী। তুমি সেই নদী পার হয়ে এসো আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব আমি তাহলে আজ এখন যাই গুড বাই চলি আপনার প্রেমের এই উথাল পাথাল তরঙ্গ একদিন অচিরেই শুকনো হয়ে যাবে। যখন জানতে পারবে আমার প্রতিহিংসার শানিত খড়গ তার বক্ষ বিদীর্ণ করবে, আমি যে কোন জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে। আর সেই জ্বালা যন্ত্রণার উপশম বুঝি ওই মেয়েটির কোমল পরশ। তার মানে তুমি জানো ওই মেয়েটির প্রকৃত পরিচয়? কেন, এতে কি তোদের কোনো সন্দেহ আছে? নিশ্চয়, কারণ ওর প্রকৃত পরিচয় জানলে তুমি ওর প্রেমের গান মন দিয়ে শুনতে না, ওর জন্য তোমার মনে জমা হতো তীব্র ঘৃণা। তার মানে তোরা দূরে দাঁড়িয়ে সব দেখেছিস? বল। শুধু দেখেছি নয়, তোমাদের সব কথাবার্তাও শুনেছি। আর এও বুঝেছি যে তুই হেনা নাগের প্রেমের জালে ধরা পড়েছিস। তাই নাকি? হাসতে তোর লজ্জা করে না যে শুভম কন্যা তোর গোটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তার এই মেয়েকে তুই ফিরে এসো সিমদা পথ থেকে তুমি ফিরে এসো, নইলে এত কষ্টে তিল তিল করে গড়ে ওঠা যে সংগঠন, যে পরিকল্পনা তুই গড়ে তুলেছিস, তা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আর ওই আল্ট্রামোডার্ন মেয়ে হেনা নিশ্চয় তোমাকে ভালোবেসে তার বাবার বিরুদ্ধে কথা বলবে না। কোন দিন হয়তো তুই আবেগের বসে ওর সব সত্যি কথা ফাঁস করে ফেলবি। রক্ত বীজের বংশধররা ওদের বিশ্বাস করা। বিশ্বাস? আমার এক হাত অন্য হাতকে বিশ্বাস করে না, আর আমি বিশ্বাস করব আমার ওই চরম শত্রু কন্যাকে? তাহলে এতক্ষণ যে ভালোবাসার নাটকটা মঞ্চস্থ হলো সেটা? ওরে পুলক, আমার বুকের মাঝে ভালোবাসার রেণুগুলো 14 বছর জেলের ছেলে বসে প্রতিহিংসার আগুনে ঝলছে একটা মণ্ড তৈরি করেছি, যার নাম শত্রু নিধন। তাহলে ওই মেয়েটির সঙ্গে তুমি নিজেকে জোড়াচ্ছ কেন? হয়তো সেটারও প্রয়োজন আছে বলে। আর সেই প্রয়োজন মেটাতে গিয়ে ওর এই বেঈমানি ছুরিতে তুই যে ক্ষত বিক্ষত হবি না, তার গ্যারান্টি কে দেবে? আমি আর আমার এই বিদগ্ধ প্রতিশোধ স্প্রিয়া। তা যদি পারো তাহলে আমাদের বলার কিছু নেই, কিন্তু যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে সেই বাঁধ ভাঙা সর্বনাশা প্লাবন আমাদের সকলকে ভাসিয়ে নিয়ে যাবে। তখন প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, প্রতিরোধ করারও ক্ষমতা থাকবে না। ওরে পাগল, তোরা এত আমাকে দুর্বল ভাবলি কেন? আরে কাটা ছাড়া যে কাটা তোলা যায় না,
আর ওই হেনা নাগেই হবে আমার সেই চলার পথের কাটা। আর সেই কাটাকে অস্ত্র করতে গিয়ে তোমার নিজের বুকে বিঁধবে না তো? আর তা যদি বিঁধে, এটাই হবে আমাদের লক্ষণের শক্তিশালী। আর সেই শক্তিশাল বুকে নিয়েই লক্ষণ রাবণের অনেক বংশধরকে ধ্বংস করেছিল। আর আমরা এই একবিংশ শতাব্দীর ছেলে হয়ে পারবো না একটা রাবণকে ধ্বংস করতে? পারতে আমাদের হবে। এই শুধু তোর আর আমার সংসারের হিসেবে নয়, অত্যাচারীর বিনাশ করে দেশ মাতৃকার চরণ বদল করে বলবো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত থেকে তুমি শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি।